বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা দেশের গতিপথটাই একদম পাল্টে দেয়। আজ আমরা ঠিক তেমনই এক অবাক করা ঘটনা নিয়ে কথা বলবো। ১৯৯১ সালের নির্বাচনের সেই অবিশ্বাস্য ফলাফলের গল্প। আসল প্রশ্নটা হল, যে দলটাকে সবাই আন্ডারডগ ভাবছিল, যাদের হার মোটামুটি নিশ্চিত বলেই ধরে নেওয়া হয়েছিল, তারা কিভাবে সব হিসেব নিকাশ উল্টে দিয়ে এমন একটা ঐতিহাসিক নির্বাচনে জিতে গেল। চলুন এই রহস্যটাই আজ খুঁজে বের করা যাক। তো এই পুরো ব্যাপারটা বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব কেন একটা দলের জয় প্রায় নিশ্চিত ভাবা হচ্ছিল। তারপর দেখব কিভাবে খেলার মোড় ঘুরে গেল, বিশেষ করে দুটো ভাষণের ভূমিকা কী ছিল। সবশেষে নির্বাচনের ফলাফল আর তার পরের বিশ্লেষণটা দেখব, আর বুঝার চেষ্টা করব কিভাবে এই একটা নির্বাচন দেশের রাজনীতির জন্য একটা নতুন যুগের সূচনা করেছিল। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। এক অবিশ্বাস্য রাজনৈতিক পট পরিবর্তন। আচ্ছা, ১৯৯১ সালের নির্বাচনের ফলাফলকে কেন আজও বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সারপ্রাইজগুলোর একটা বলা হয়? এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের কিন্তু আগে ওই সময়টাকে একটু বুঝতে হবে। দেখুন, ১৯৯১ সালের নির্বাচনটা আর 10টা সাধারণ নির্বাচনের মতো ছিল না। এটা ছিল বাংলাদেশের ইতিহাসে একেবারে প্রথমবার যখন একটা নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা অবাধ আর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মানে এটা ছিল গণতন্ত্রের জন্য একটা বিরাট পরীক্ষা, একটা মাইল ফলক। তো আসা যাক তখনকার সবচেয়ে বড় প্রশ্নে, জিতবে তাকে? সত্যি বলতে নির্বাচনের আগে প্রায় সব রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, এমনকি সাধারণ মানুষও কিন্তু ধরেই নিয়েছিল যে আওয়ামী লীগই সরকার গঠন করতে যাচ্ছে। আর সবাই যে এমনটা ভাবছিল তার পেছনে যথেষ্ট কারণও ছিল। একদিকে দেখুন, আওয়ামী লীগের সংগঠন ছিল সারা দেশ জুড়ে খুবই শক্তিশালী, তার উপর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তো ছিলই। আর অন্যদিকে বিএনপির অবস্থা তখন বেশ নড়বড়ে, অনেক নামকরা নেতা দল ছেড়ে দিয়েছেন, এমনকি এমনও শোনা যাচ্ছিল যে কিছু আসনে তারা ঠিকমতো প্রার্থীই খুঁজে পাচ্ছেন। পরিস্থিতিটা যে কতটা একপেশে ছিল সেটা লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদের একটা কথা শুনলেই বোঝা যায়। তিনি বলেছিলেন, তখন আমার কাছে মনে হয়েছিল বিএনপি নেতারা বরং বিশ্বাস করছিলেন যে তারা শেষ পর্যন্ত বিরোধী দলেই বসতে যাচ্ছেন। একবার ভাবুন, খোদ বিএনপির নেতারাই জয়ের আশা প্রায় ছেড়েই দিয়েছিল। তাহলে প্রশ্ন হলো, এমন একটা পরিস্থিতি থেকে খেলাটা ঘুরল কিভাবে? চলুন এবার সেই কারণগুলোই খুঁজে বের করা যাক, যা নির্বাচনের হাওয়া পুরোপুরি বিএনপির দিকে নিয়ে আসে। বিশেষজ্ঞরা এই অবিশ্বাস্য জয়ের পেছনে মূলত 3টা ফ্যাক্টরকে বড় করে দেখেন। 1. খালেদা জিয়ার ব্যক্তিগত ইমেজ। 2. আওয়ামী লীগের অতিরিক্ত আত্মবিশ্বাস। আর 3 নম্বর, যেটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, সেটা হলো নির্বাচনের ঠিক আগে দেওয়া 2 নেত্রীর সেই বিখ্যাত ভাষণ। প্রথমে আসি খালেদা জিয়ার ইমেজের কথায়। স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে যে লম্বা 9 বছরের আন্দোলন, সেখানে তিনি একটা আপসীন নেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছিলেন। তার এই যে একটা দৃঢ় সংগ্রামী ইমেজ, এটা ভোটারদের মনে, বিশেষ করে তরুণদের মনে, তাকে একটা নতুন আর নির্ভরযোগ্য অপশন হিসাবে তুলে ধরেছিল। এখন আমরা আসছি সেই টার্নিং পয়েন্টে, যেটা কিনা নির্বাচনের ফলাফল নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল বলে অনেকেই মনে করেন। নির্বাচনের ঠিক আগে 2 নেত্রী রেডিও আর টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। আর এই দুটো ভাষণই যেন জনমতের পাল্লাটা এদিক ওদিক করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এই দুটো ভাষণের মধ্যে তফাৎটা ছিল মানে আকাশ আর পাতালের মতো। শেখ হাসিনার ভাষণটা ছিল বেশ আক্রমণাত্মক। তিনি মূলত আগের সামরিক শাসকদের কড়া সমালোচনা করেন। অনেকের কাছেই মনে হয়েছে ভাষণের টোনটা ছিল কিছুটা বিজয়ীর মতো, যেন তারা জিতেই গেছেন। অন্যদিকে খালেদা জিয়াও সমালোচনা করেছেন, কিন্তু তার ভাষণের মূল ফোকাসটা ছিল অন্য জায়গায়। তিনি ভবিষ্যতের কথা বলেছেন, কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, আর ভোটারদের কাছে ভোট চেয়েছেন খুব আন্তরিকভাবে। একটা উদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হবে। শেখ হাসিনা তার ভাষণে এক জায়গায় বলেন, জেনারেল জিয়া সেনা ছাউনিতে ফিরে যাওয়ার ওয়াদা ভঙ্গ করে সবশেষে বিএনপি গঠন করেন। মানে তার পুরো ভাষণটা জুড়েই ছিল প্রতিপক্ষের অতীত নিয়ে এই ধরনের কড়া সমালোচনা। আর ঠিক এর উল্টো পিঠে ছিল খালেদা জিয়ার কৌশল। তিনি কি বললেন? তিনি বললেন, সেই দুঃস্বপ্নের দিনগুলো মানুষ ভুলতে পারে না। এই অত্যাচার, অবিচার, অশাসনের পটভূমিতেই জাতীয়তাবাদী দলের উত্থান। খেয়াল করে দেখুন, তিনি এখানে বিএনপিকে ভুক্তভোগী মানুষের একটা প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরলেন। সরাসরি আক্রমণ না করে বরং ভবিষ্যতের আশা দেখানোর এই অ্যাপ্রোচটাই শেষ মুহূর্তে অনেক দোদুল্যমান ভোটারকে তার দিকে টেনে নিয়েছিল বলে মনে করা হয়। তো এই যে ভাষণের লড়াই, এরপর কি হলো? চলুন এবার সরাসরি নির্বাচনের ফাইনাল রেজাল্ট আর তার পরের বিশ্লেষণগুলোতে চোখ রাখা যাক। ফলাফল যখন ঘোষণা হলো, তখন তো রীতিমতো সবাই অবাক।
সব হিসাব নিকাশ উল্টে দিয়ে বিএনপি একাই পেয়ে গেল ১৪০টা সিট। অন্যদিকে যাদেরকে ফেভারিট ভাবা হচ্ছিল সেই আওয়ামী লীগ পেল মাত্র ৮৪টা আসন, আর জাতীয় পার্টি পেল ৩৫টা। মানে পুরো রাজনৈতিক দৃশ্যপটটাই এক ধাক্কায় পাল্টে গেল। আর এই ১৪০টা আসনে ছিল সেই ম্যাজিক নাম্বার। এই সিটগুলোর জোরেই বিএনপি জামায়াতে ইসলামীর সমর্থনে সরকার গঠন করে। আর এভাবেই দেশের ইতিহাসে শুরু হয় একটা নতুন অধ্যায়। স্বাভাবিকভাবেই এমন ফলাফলে আওয়ামী লীগ বেশ অবাক হয়। শেখ হাসিনা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এক অদৃশ্য শক্তির মাধ্যমে সূক্ষ্ম কারচুপির অভিযোগ আনেন, যদিও তার এই দাবিটা তখন রাজনৈতিক মহলে বেশ সমালোচনার জন্ম দিয়েছিল। তবে দলের ভেতরের চিত্রটা ছিল কিন্তু একদম অন্যরকম। সেখানে চলছিল আত্মসমালোচনা। আওয়ামী লীগের সিনিয়র নেতা ড কামাল হোসেন দলের কার্যনির্বাহী কমিটিকে একটা চিঠি লেখেন, যেখানে তিনি হারের আসল কারণটা তুলে ধরেন। তিনি কি লিখেছিলেন? তিনি লিখেছিলেন হারের কারণ ছিল অতি আত্মবিশ্বাস, আত্মমর্যাদা এবং কর্মবিমুখতা। নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকতা ও সময়ের ব্যাপার হিসেবে ধরে নিয়েছিলাম। এটা ছিল হারের পেছনের কারণ নিয়ে একটা অসাধারণ অকপট স্বীকারোক্তি। দেখুন, এই নির্বাচনটা কিন্তু শুধু একটা অঘটনের গল্প না, এটা ছিল বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন যুগের শুরু। তো এর দীর্ঘমেয়াদী প্রভাবগুলো কি ছিল? চলুন শেষ অংশে সেটাই একটু দেখে নেওয়া যাক। যদি বলা হয় এই নির্বাচনের সবচেয়ে বড় আর দীর্ঘস্থায়ী প্রভাব কোনটা, তাহলে বলতে হবে বাংলাদেশে একটা শক্তিশালী দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থার জন্ম। এর আগে রাজনীতিতে অনেক দল ছিল ঠিকই, কিন্তু এই নির্বাচনের পরেই আওয়ামী লীগ আর বিএনপি দেশের রাজনীতির প্রধান দুই প্রতিপক্ষ হিসেবে জায়গা করে নেয়, আর সেই ধারাটা কিন্তু আজও চলছে। তাহলে সব মিলিয়ে ১৯৯১ সালের নির্বাচনের লেগেসিটা কিন্তু বিশাল। এই নির্বাচনের মাধ্যমে দেশে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক দ্বিদলীয় ব্যবস্থা ফিরে আসে, সংসদীয় গণতন্ত্র আবার চালু হয়, খালেদা জিয়া হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। আর সবচেয়ে বড় কথা, দলের জন্য যে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দরকার, সেই ধারণাটাও কিন্তু এই নির্বাচনের পরে শক্তভাবে প্রতিষ্ঠা পায়। সব শেষে একটা প্রশ্ন রেখে যাই, আচ্ছা, কিভাবে এই একটা নির্বাচনই পরের ৩০ বছর ধরে বাংলাদেশের রাজনীতির যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, সেটার ভিত্তিটা তৈরি করে দিয়ে গেল? এই প্রশ্নের উত্তরটা হয়তো আমাদের দেশের রাজনীতির গতি প্রকৃতি বুঝতে আরও বেশি সাহায্য করবে।